গুড ইভিনিং সকলকে। অলরেডি 9 মিনিট লেট হয়ে গেছে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি রেকর্ডেড ক্লাসে আপলোড করছি এই মুহূর্তে। তোমরা রেকর্ডেড ফরম্যাট পেয়ে যাবে। তো যাই হোক, প্রাইমারি ডেটের আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে আজ 8টার মধ্যে আমি ম্যাথমেটিক্সের ক্লাস করাবো। যেটা টপিকটা দিয়েছিলাম আমি সংখ্যা তত্ত্ব। বা নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, এই টপিকটা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আজকে ক্লাস করাবো। তো যাই হোক, অলরেডি 10 মিনিট আমি লেটে শুরু করছি। সংখ্যা তত্ত্ব নাম্বার সিস্টেম এই টপিকটা করো। তাই মূলত যে প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বা আদার স্টেট টেট বা সিটেটের যদি কোয়েশ্চেন দেখা হয় ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের, মূলত আমি সিলেবাসটাকে আগে পড়ে আসছি, টপিকে আমি পড়ে আসছি। মূলত সিলেবাস যে ম্যাথে প্রাইমারি টেটের যে তোমাদের কন্টেন্ট পড়তে হবে, এক হচ্ছে 3টে ধাপ। আমি বলছি প্যাডাগোজি বাদ দিয়ে, প্যাডাগোজি এখন বাদ দিয়ে এখন পিওর কন্টেন্টের পার্টটা বলছি, ঠিক আছে, যেটা থেকে বড় নাম্বার আছে। এক হচ্ছে পিওর কন্টেন্ট, তারপরে আছে জ্যামিতি, তারপরে আছে পরিমিতি। কি বললাম যে সিলেবাসটাকে আমি তোমাদেরকে 3টে ধাপে করাবো। 3টে ধাপের মধ্যে তোমরা সিলেবাসটাকে লিখে রাখো, তোমাদেরই সুবিধা হবে। এটা হচ্ছে পিওর কন্টেন্ট, আরেকটা পার্ট জ্যামিতি, আরেকটা পার্ট পরিমিতি। তো এই কন্টেন্ট পার্টটা তোমাদের আমি বলেছিলাম যে 1 মাসের মধ্যে শেষ করব। কিভাবে শেষ করব? আমি এটা 7 দিন, এটা 7 দিন, এটা 7 দিন, 3 7 21, বাকি যে আমার 9 দিন থাকবে সেটা এগুলোর এই প্র্যাকটিস সেট হবে, মাঝে মধ্যে হতে পারে। হ্যাঁ, 9 দিন মূলত আমার টার্গেট হচ্ছে এটা 7 দিনে কমপ্লিট করব। এটা 7টা মডিউল, এটা 7টা মডিউলে আমি ভাগ করব। তাহলে প্রথম যে আজকে পিওর কন্টেন্ট তার মডিউলগুলো একবার তোমরা দেখে নাও। এক হচ্ছে প্রথমে যে টপিকটা হচ্ছে সংখ্যা, সংখ্যা পদ্ধতি। প্রথম যে পিওর কন্টেন্টের টপিক সংখ্যা পদ্ধতি। তারপরে 2 নম্বর টপিক কালকে যেটা করাবো আমি, সেটা হচ্ছে মূলত অমূলত বাস্তব সংখ্যা আর শূন্যের ধারণা। মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, বাস্তব সংখ্যা, শূন্য ধারণা। কি বললাম যে প্রথমে যেটা তোমাদের পড়তে হবে সংখ্যা পদ্ধতি রিলেটেড অনেকগুলো কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো না ক্লিয়ার করলে তোমরা কোয়েশ্চেন সলভ করতে আসতে পারবে না। তারপরে মূলত অমূলত সংখ্যা, তো বাস্তব সংখ্যা, শূন্যের ধারণা। 3 নম্বর হচ্ছে সবাই জানি যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় আর বিজোড় সংখ্যা।
তাহলে 7 দিনের আমার প্রথম 3টে টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি হলো আজকে যেটা হবে। দ্বিতীয় দিন মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, বাস্তব সংখ্যা, শূন্যের ধারণা। এই যেগুলো শুধু সংজ্ঞা জানলেই হবে না, প্রপার্টি গুলো জানতে হবে। কি কি প্রপার্টি আছে, ওই প্রপার্টি গুলোকে আমরা কাজে লাগিয়ে বা ক্যারেক্টার গুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন সলভ করব, সাথে সাথেই হবে। তার সাথে আছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় আর বিজোড়, 3 নম্বর 3 দিন। এরপরে এটা যখন যেদিন হয়ে যাবে, হ্যাঁ, তারপরে একটা প্যাডাগোজি সেকশন, যেমন গণিতবিদ, বিভিন্ন গণিতবিদ, এবারে বিভিন্ন গণিতবিদদের সম্পর্কে যখন আমরা জানবো, তাদের উক্তি এবং বিভিন্ন গণিতবিদ গণিতের কি কি আবিষ্কার করেছে। যেমন শূন্য আজকে দিয়েছিলাম আমি তোমাদেরকে, যে তোমরা অনেকে ভুল করেছো যে শূন্যের নিয়মাবলী প্রবর্তন কে করে বা শূন্যের জনক কে। তোমরা অনেকে আর্যভট্ট করেছো, কিন্তু হবে কি ব্রহ্মগুপ্ত। আর্যভট্ট শূন্যের ধারণা প্রথম দিয়েছে বা শূন্য আবিষ্কার করেছে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট কে ভালো করে করেছে, ব্রহ্মগুপ্ত। ঠিক আছে, বিভিন্ন গণিতবিদদের উক্তি এবং তাদের গণিতের যে টার্মগুলো, কি কি টার্ম তারা আবিষ্কার করেছে, সেই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে এই একটা সপ্তাহের মধ্যে যে প্রথম 4 দিন, সপ্তাহের প্রথম 4 দিন আমার কি কন্টেন্ট থাকছে, কন্টেন্ট পার্টের সংখ্যা পদ্ধতি যেটা আজ হবে, মূলত অমূলত সংখ্যা, বাস্তব সংখ্যা, শূন্যের ধারণা, মৌলিক ও যৌগিক সংখ্যা, জোড় বিজোড়, আর 4 নম্বর দিন গণিতবিদ সম্পর্কে। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা নোট ডাউন করে নেবে। নোট ডাউন করে নিলে কি হবে, তোমাদের এই করতে প্র্যাকটিস করতে সুবিধা হবে পরবর্তীকালে। যাই হোক, আজকের টপিকটা তাহলে আমি শুরু করছি। প্রথম দিন তো একটু টাইম লেগেছে, ঠিক আছে। পরে আর আজে বাজে জিনিস আমি কোনো আলোচনা করবো না, মানে এক্সাম ওরিয়েন্টেড ছাড়া কিছু আলোচনা হাতে খুবই সময় কম, হাতে 1 থেকে 1.5 মাস সময়। তাহলে এক্সাম ওরিয়েন্টেড ছাড়া আমি কিছু আলোচনা করবো না। তাহলে ডাইরেক্ট আমি টপিকে ঢুকে যাচ্ছি, যে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তোমাদের কি কি বলার প্রয়োজন আছে, যে সংখ্যা কি? হ্যাঁ, সংখ্যা কি বলার প্রয়োজন আছে? কোনো কিছু পরিমাণ নির্দেশ করার জন্য একটা গাণিতিক ধারণা হচ্ছে আমার সংখ্যা। কি বললাম? কোনো কিছু পরিমাণ নির্দেশ করার জন্য আমার একটা গাণিতিক ধারণা সংখ্যা হলো। সেই গাণিতিক ধারণাটাকে যখন আমি অঙ্কের ভাষায় প্রকাশ করব বা সংকেতে প্রকাশ করব, সেটাই হচ্ছে আমার সংখ্যা। বোঝা গেল? তাহলে এটা এবারে মূল একটা পয়েন্ট আছে, যে সংখ্যার জনক। নোট ডাউন করে নেবে, সংখ্যার জনককে পিথাগোরাস। ঠিক আছে, সংখ্যার জনককে পিথাগোরাস। এটা একটা আমি যেগুলো নোট ডাউন করতে বলবো, সেই জিনিসগুলো নোট ডাউন করবে, অযথা জিনিস নোট ডাউন করবে না। সংখ্যার জনককে পিথাগোরাস। এবার বলো তো, অঙ্ক আর সংখ্যার মধ্যে কি পার্থক্য? অঙ্ক আর সংখ্যার মধ্যে কি পার্থক্য? না, অঙ্ক যা সংখ্যা তা। না, অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য আছে। তাহলে অঙ্ক কি আগে জেনে নি। অঙ্ক কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, এগুলো কি অঙ্ক। সংখ্যা কি? এই সমস্ত অঙ্ককে আমি সাহায্য নিয়ে যেগুলো গঠন করি, সেগুলো আমার কি সংখ্যা। যেমন 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে। এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে অঙ্ক যখন সংখ্যাকে আমি আলাদাভাবে বললাম, এই অঙ্কগুলো কি সংখ্যা নয়? এই যে প্রথমে আমি 10টা অঙ্ক বললাম, এগুলো কি সংখ্যা নয়? এগুলোও সংখ্যা, এগুলোও সংখ্যা। তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসা যায়, সমস্ত অঙ্কই এখান থেকে কি সিদ্ধান্ত আসা যায়, যে সমস্ত অঙ্কই আমার সংখ্যা। কিন্তু সমস্ত সংখ্যা কি অঙ্ক?
10 10 একটা কি অঙ্ক? 10 কি নিয়ে গঠিত? দুটো অঙ্ক নিয়ে গঠিত হয়েছে। 11 11 কি একটা অঙ্ক? সমস্ত সংখ্যাই কি আমার অঙ্ক? না, কিন্তু সমস্ত অঙ্কই আমার সংখ্যা। এই ডায়াগ্রামটা মনে রাখবে, পরীক্ষায় সিলেটে দেখা গেছে এরকম ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে, বিভিন্ন রিলেটেড সম্পর্ক দিয়ে ডায়াগ্রাম দিয়ে দেয়। বুঝা গেল? একটা কনসেপ্ট ফার্স্ট হয়ে গেল। তাহলে সংখ্যার জনক কি? পিথাগোরাস। অঙ্ক কি? সংখ্যা কি? বুঝা গেল? তাদের মধ্যে সম্পর্ক কি? বুঝা গেল? এরপর ডাইরেক্টলি আমি আর সময় অপচয় করব না, যে জায়গাটায় আসার, যে জায়গা থেকে অনেক কিছু আছে যেগুলো খুব একটা প্রয়োজন হয়নি, তবুও আমি বলবো প্রকৃত মান, স্থানীয় মান। প্রকৃত একটু বলিনি যে অঙ্ক দুটো পার্ট, একটা হচ্ছে প্রকৃত মান আর হচ্ছে স্থানীয় মান। আচ্ছা, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? প্রকৃত মান হচ্ছে নিজস্ব মান, হলো, আর স্থানীয় মান হচ্ছে তার প্লেস ভ্যালু। 1 10 100 1000 আছে না, তার প্লেস ভ্যালু ধরো 1252, সরি 1253 বলছি। এই যে 2 এর প্রকৃত মান কত? প্রকৃত নিজের মানটা 2 বলবে, ঠিক আছে। আর 2 এর স্থানীয় মান কত? 1 10 100 200, ঠিক আছে। এবারে কোশ্চেনে কি আছে যে প্রকৃত মান এবং স্থানীয় মানের মধ্যে, বা স্থানীয় মান প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত, বা যোগফল কত, বা গুণফল কত, ঠিক আছে। এবারে কোশ্চেন অপশনে অনেক রকমের ফাঁসাবে, ঠিক আছে। নিচের কোনটি হতে পারে না, নিচের কোনটি সম্ভব নয়, ঠিক আছে। এবারে এখান থেকে অনেক প্রপার্টি কাজ করবে। তোমরা যে কোনো দুটো উদাহরণ নিয়ে এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, ঠিক আছে। ওই স্থানীয় মানটাকে বি ধরবে, প্রকৃত মানটাকে এ ধরবে। তাহলে মূলত যোগ, বিয়োগ, গুণ, ভাগ মনে রাখবে। সমস্ত কোশ্চেন গুলোতে এরকম করে ফাঁসায় যে x এর থেকে বড়, x এর থেকে ছোট, এরকম দেয় না, x গ্রেটার দেন y গ্রেটার দেন, তাহলে এটা হলে এটা কি হবে। মূলত সেই জিনিসগুলো, প্রপার্টি গুলো যোগ, বিয়োগ, গুণ আর ভাগের উপর ডিপেন্ড করে হয়, ঠিক আছে। উদাহরণ দিলে সব থেকে বেস্ট হবে তোমাদের, হলো। যদি এখন পর্যন্ত প্রকৃত মান, স্থানীয় মান কোশ্চেন রিলেটেড, যেটা আমি তোমাদের গ্রুপে দিয়েছি পিডিএফ, যে 650 লিখতে বলা হলো, স্টুডেন্টরা লিখলো 65, ঠিক আছে। তাহলে তার মধ্যে গণিতের কি সম্পর্কে ধারণা নেই, তার গণিতের স্থানীয় মান সম্পর্কে ধারণা নেই, ঠিক আছে। এরকম রিলেটেড কোশ্চেন আসছে। তাহলে এইগুলো প্রকৃত মান, স্থানীয় মান। এবারে ডাইরেক্ট যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গাটায় ঢুকছি। সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যার কতগুলো পার্ট আছে? প্রথমে বলো তো, এটা আমি একটা কি আনছি, আচ্ছা, রেখাংশ আর সরলরেখার মধ্যে কি পার্থক্য আছে বলো? রেখাংশ আর সরলরেখার মধ্যে কি? দুটি বিন্দু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হচ্ছে রেখাংশ, আর সরলরেখা হচ্ছে একাধিক বিন্দু থাকতে পারে, অসীম পর্যন্ত যেতে পারে সরলরেখা। সরলরেখা অসীম পর্যন্ত যেতে পারে। আর রেখাংশ কি? দুটি বিন্দু দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক চিত্রকে আমি রেখাংশ বলবো। এখান থেকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, রেখাংশ সরলরেখা। তো যাই হোক, ওটা বিষয় নয়। ধরো এরকম একটা সরলরেখা নিলাম ফার্স্ট, তার মধ্যবিন্দুটাকে আমি শূন্য ধরলাম, ঠিক আছে। আর এই মধ্যবিন্দুটা শূন্যের ডান দিকের গুলোকে আমি ধনাত্মক সংখ্যা বলছি, বুঝলো। আর এই বাঁ দিকেরটাকে আমি ঋণাত্মক। তাহলে শূন্যর পরে কি আছে? +1 +2 +3 ডট 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 করে যাও, এদিকে -1 -2 -3। হ্যাঁ, এখান থেকে একটা কি কোশ্চেন আছে, এখান থেকে যে কোশ্চেনটা আছে, এই যে সংখ্যা রেখা থেকে কোনটি নির্ণয় করা সম্ভব নয়? কোন প্রতিচ্ছবিটি? সংখ্যা রেখা মানে ধরো এটা দর্পণ, বুঝলো, দর্পণ। এটা একটা আয়না, আয়নার এই পারে যেটা আছে পাশে আছে, তো
এইরকম কিছু প্লাস মাইনাসের হেরফের থাকবে, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে বাঁ দিকেরটা ঋণাত্মক আর ডান দিকেরটা ধনাত্মক। প্লাস গুলো অলওয়েজ যেদিকে বসবে, আর ঠিক যে এরকম যেমন ভাবে গেছে পজিশন, সেই আয়নার পজিশন অনুযায়ী তাদের মিরর ইমেজটা হবে। এরকম কিছু কোশ্চেন আছে সিটেটে দেখা গেছে বা আদার্স স্টেটে দেখা গেছে। তাহলে এইখান থেকে বোঝা গেল কিরকম কোশ্চেন আছে সংখ্যা রেখা সম্বন্ধে। বাস, সংখ্যা রেখা বোঝা গেল। একাংশ সরলরেখার মধ্যে আর কোনদিন কোথাও ডাউট থাকবে কি না আশা করি। এরপর আসছি আমি স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যাকে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার বলা হয়। আমি প্রথমে 10টা অঙ্ক বলেছিলাম না, এই 10টা অঙ্ক আর স্বাভাবিক সংখ্যাকে কি দিয়ে ডিনোট করা হয়? n দিয়ে, ঠিক আছে। সেই 10টা অঙ্কের শূন্য বাদ দিয়ে হলো 10টা অঙ্কের আমি শূন্যটাকে বাদ দেবো, বাকি সমস্ত সংখ্যা, ঠিক আছে। শূন্যটাকে বাদ দিয়ে বাকি সমস্ত সংখ্যা কি কি হতে পারে? 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত যেতে পারে, ডট 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 n মানে অসীম পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এই হলো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এবারে কোশ্চেন কি রকম আছে? স্বাভাবিক সংখ্যা তো আমি বলে দিলাম যে শূন্য বাদ দিয়ে সমস্ত ধনাত্মক সংখ্যাকে আমার কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়, ঠিক আছে। শূন্য বাদ দিয়ে সমস্ত ধনাত্মক সংখ্যা কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। এইবারে দুটি আমি কোশ্চেন দিচ্ছি, ধরো x আর y দুটি স্বাভাবিক সংখ্যা। ভালো করে বোঝার চেষ্টা করো কনসেপ্টগুলো। x আর y দুটি স্বাভাবিক সংখ্যা। এই দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল কি সর্বদা স্বাভাবিক সংখ্যা পাবো আমি? ধরো 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 4 আর 3 যোগ করলে 7। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করলে আমি যোগফল কি পাবো? সর্বদা স্বাভাবিক সংখ্যাই পাবো, ঠিক আছে। গুণ করলে তোমরা গুণ করো, 2 একে 2, 3 দুগুণে 6, 4 5 20, 5 চৌক 30, 4 চৌক 24। তাহলে সর্বদা আমি কি স্বাভাবিক সংখ্যা পাবো। দুটি স্বাভাবিক সংখ্যাকে গুণ করলেও সর্বদা স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে। কিন্তু বিয়োগ করলে কি পাওয়া যাবে? দেখি সর্বদা কি পাওয়া যাবে, কথাটা মনে রাখবে, সর্বদা, ঠিক আছে। দেখি আমি 4 আর 3, 4 মাইনাস 3 বিয়োগ করছি, 1 পাচ্ছি। 4 আর 3 বিয়োগ করছি, কি সংখ্যা পাচ্ছি? 1, একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, পাওয়া গেল। তাহলে পাওয়া যেতে পারে, প্রথম পয়েন্ট হচ্ছে পাওয়া যেতে পারে, ঠিক আছে। কি বললাম? বিয়োগ করলে পাওয়া যেতে পারে। এবারে চেক করব সর্বদা পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে। বিয়োগ করলে পাওয়া যেতে পারে একটা, বোঝা গেল। এবারে 3 মাইনাস 4 করে দেখি, -1, ঠিক আছে। -1টা আমাদের ঋণাত্মক সংখ্যা। আর আমি স্বাভাবিক সংখ্যার উদাহরণ কি বলেছি? যে শূন্য বাদ দিয়ে সমস্ত ধনাত্মক সংখ্যাকে আমি স্বাভাবিক সংখ্যা বলবো। তাহলে -1টা আমার কি সংখ্যার মধ্যে পড়ে? -1টা কি সংখ্যার মধ্যে পড়ে? অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে। -1টা কি সংখ্যার মধ্যে? সংখ্যা রেখার বাঁ দিকের ঋণাত্মক সংখ্যা। আর সমস্ত ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য সমেত সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে, এটা পরে আসছি আমি। তাহলে -1টা নিশ্চয়ই স্বাভাবিক সংখ্যা লয়। তাহলে সর্বদা দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ করে আমি কি সর্বদা স্বাভাবিক সংখ্যা পাবো? তাহলে এটা পয়েন্টটা নোট ডাউন করে রাখবে যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ করে স্বাভাবিক সংখ্যা
পাওয়া যেতেও পারে আর পাওয়া নাও যেতে পারে। কি বললাম? দুটি স্বাভাবিক সংখ্যা বিয়োগ করে স্বাভাবিক সংখ্যা পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। তাহলে আলটিমেটলি সিদ্ধান্ত কি এসেছে? তাহলে সর্বদা কি পাওয়া যায়? তাহলে দুটি স্বাভাবিক সংখ্যা বিয়োগ করে সর্বদা আমি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না। ঠিক আছে, আমরা ভাগ করে দেখি। x মাইনাস y 4 3, এই 4 3 এর উদাহরণ নিলাম, 5 4 এর উদাহরণ নিলাম। ঠিক আছে, 5 4 উদাহরণ নিলাম, 6 2 উদাহরণ নিলাম। এটা হচ্ছে 3। দেখো 4/3 5/4 এগুলো কি সংখ্যা? এগুলো স্বাভাবিক সংখ্যা না, এগুলো কি সংখ্যা? এগুলো মূলত সংখ্যা। পরে আসছি, এগুলো কি মূলত সংখ্যা। তাইলে এইখানেও বিয়োগ করে হলো ভাগ করে সর্বদা স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না। দুটি স্বাভাবিক সংখ্যা ভাগ করলে সর্বদা স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না, পাওয়া যেতে পারে নাও পারে, কখনো কখনো পাওয়া যাবে, কখনো কখনো পাওয়া যাবে না, এরকম অপশন থাকবে। ঠিক আছে, নোট ডাউন করে রাখবে। তাহলে আরেকবার বলি, তাহলে কি কি সিদ্ধান্ত হইলো? যে দুটি স্বাভাবিক সংখ্যা আমি যোগ করে আর গুণ করে আমি সর্বদা অলওয়েজ n পাবো, n অর্থাৎ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা পাবো। কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যা বিয়োগ করে আর ভাগ করে অলওয়েজ n পাবো না। ঠিক আছে, এইটা হলো সিদ্ধান্ত। বোঝা গেল এখান থেকে কি কোশ্চেন আছে স্বাভাবিক সংখ্যা রিলেটেড। এবার আরেকটা কোশ্চেন আছে যে আমরা সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা নির্ণয় করতে পারবো। কত? সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা কত? স্মলেস্ট ন্যাচারাল নাম্বার, স্মলেস্ট n কত? স্মলেস্ট n কত আমরা নির্ণয় করতে পারবো? 1। একের আগে কে আছে? 0। 0 তো আমি বলেছি স্বাভাবিক সংখ্যা লয়। হ্যালো, 0 সমান স্বাভাবিক সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলে? পূর্ণ সংখ্যা বলে বা হোল নাম্বার বলে। ঠিক আছে, তাহলে এবারে লার্জেস্ট সবথেকে বড় স্বাভাবিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো? সংখ্যা তো অসীম আছে, লাখ লাখ কোটি কোটি আছে। ঠিক আছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আছে, কিন্তু সবথেকে বড় স্বাভাবিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো? অনির্ণেয়। কি অপশনে থাকবে সি এন্ড ডি, অর্থাৎ ইংলিশে থাকবে ক্যান নট বি ডিটারমাইন্ড বা অনির্ণেয় বা অনির্ণেয়। আশা করি স্বাভাবিক সংখ্যা রিলেটেড যা যা কোশ্চেন আছে সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আসছি আমি পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার। হ্যালো, দেখো পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার কাকে বলে? w দিয়ে ডিনোট করব। তাহলে শূন্য সমেত সমস্ত স্বাভাবিক সংখ্যাকে আমার পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার বলে। তাহলে এইখানেও যোগ বিয়োগ গুণ ভাগ, যদিও এখন পর্যন্ত পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু সিদ্ধান্ত রিলেটেড কোশ্চেন আসে নাই, তবুও কই রাখবে, তোমরা দেখবে যোগ করে সর্বদা আগে আমি স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, ওই স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা আমি কি পাচ্ছি সর্বদা যোগ করে পাচ্ছি।
যোগ করে পাচ্ছি, ঠিক আছে। ধরো 2 আর 3 পাচ্ছি, 3 আর 2 5 পাবো, 4 আর 3 7, তাহলে যোগ করে সর্বদা আমি পূর্ণ সংখ্যা পাবো। গুণ করে দেখি, 1 আর 0 0, তাহলে এটা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে। 3 দুগুণে 6, 6 একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে যোগ করে গুণ করে এখানেও দুটি পূর্ণ সংখ্যার যোগফল বা গুণফল সর্বদা কি সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা হবে। এখানেও সিদ্ধান্তটা নোট ডাউন করে দেখবে। আবার বিয়োগ করো তুমি, দেখো এখান থেকে 3 আর 2 5 পাচ্ছি, কিন্তু 2 - 3 -1, -1টা আমি কি বললাম? অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে, যখনই মাইনাস হবে। শূন্য সমেত সমস্ত ধনাত্মক সংখ্যা বা শূন্য সমেত সমস্ত স্বাভাবিক সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। তাহলে আবার সেই বিয়োগ করে, আবার সেই ভাগ করে আমি কি পূর্ণ সংখ্যা সর্বদা পাবো? দেখো ভাগ করেও দেখো, 4/3 মূলত সংখ্যা, 3/2 মূলত সংখ্যা, 4/2 হবে। কখনো কখনো পাওয়া যাবে, তাহলে এটাতে কখনো কখনো পাওয়া যাবে, সর্বদা পাওয়া যাবে না পূর্ণ সংখ্যা। আর যোগ করে আর গুণ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। দুটি সংখ্যা x আর y, দুটি সংখ্যা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা দুটি যোগফল সর্বদা কি হবে? যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, আর গুণফলও সর্বদা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। কিন্তু বিয়োগফল আর ভাগফল, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল আর ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। কখনো কখনো পাওয়া যাবে, কখনো কখনো পাওয়া যাবে না। বুঝা গেল? এরকম রিলেটেড কোশ্চেন আছে তো। তাহলে এই গেল পূর্ণ সংখ্যা, তার প্রপার্টি। এরপরে চলে আসছি আমি পূর্ণ সংখ্যার প্রপার্টিটা বলো। এখানেও স্মলেস্ট আর লার্জেস্ট, ক্ষুদ্রতম আর বৃহত্তম। ক্ষুদ্রতম কে? 0। ক্ষুদ্রতম কে? ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কে? 0। কিন্তু আমি বৃহত্তম নির্ণয় করতে পারবো? এখানেও নির্ণয় করতে পারবো না। নির্ণয় করতে পারবো না, তখন কি সিএনডি বা অনির্ণয়। হয়ে গেল পূর্ণ সংখ্যা কমপ্লিট হয়ে গেল, স্বাভাবিক সংখ্যা কমপ্লিট হয়ে গেল। এরপর আসছি আমি অখণ্ড সংখ্যা। শুরুতে আমি কি দিকে কিসের ধারণা দিলাম? সংখ্যা রাখার ধারণা দিলাম। মাঝখানে শূন্য নিলাম, ডান দিকের গুলো ধনাত্মক সংখ্যা নিলাম, বাম দিকের গুলো কি ঋণাত্মক সংখ্যা নিলাম। বুঝলো? ডান দিকের গুলো ধনাত্মক নিলাম, মাঝখান বরাবর একটা সরলরেখা নিলাম, আর মাঝখান বরাবর একটা দাঁড়ি টেললাম। সেই মাঝখানের পয়েন্টটাকে, মিড পয়েন্টটাকে আমি শূন্য ধরলাম। ডান দিকের গুলো ধনাত্মক সংখ্যা, বাম দিকের গুলো ঋণাত্মক সংখ্যা। এই যে সমস্ত সংখ্যাটা, বুঝলো, শূন্য সমেত ঋণাত্মক সংখ্যা, শূন্য সমেত সমস্ত ধনাত্মক সংখ্যাকে আমার কি বলে? ইন্টিজার বলে। কি বলে? ইন্টিজার। ইন্টিজার কথার অর্থ কি? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা বললাম ইন্টিজার। আচ্ছা এবারে বলো তো, এইখানেও স্মলেস্ট আর লার্জেস্ট আমি নির্ণয় করতে পারবো? দেখো, ঋণাত্মক তো অসীম পর্যন্ত ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে, এখানেও ধনাত্মক অসীম পর্যন্ত পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটাও কি বলবো আমি? সিএনডি, স্মলেস্ট সিএনডি আর লার্জেস্ট অফ সিএনডি। অর্থাৎ সিএনডি ক্যানট বি ডিটারমাইন্ড, অর্থাৎ অনির্ণেয়। তাহলে অখণ্ড সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো না, অনির্ণেয়। আর অখণ্ড সংখ্যার বৃহত্তম সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়, অনির্ণেয়। বোঝা গেল এখানে কনসেপ্টটা? তাহলে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা আর তার প্রপার্টি রিলেটেড কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।
এরপর যে যে সংখ্যাগুলো আছে আমি পরপর জাস্ট টাচ করে যাব। যে যে সংখ্যাগুলো আছে, আজকে অনেকক্ষণ টাইম, একেই তো 10 মিনিট লেটে শুরু করেছি, অনেকটা টাইম চলে গেল। তাহলে জাস্ট টাচ করে যাব। পরের দিন কি বললাম যে মূলত সংখ্যা, অমূলত সংখ্যা আর বাস্তব সংখ্যা সম্বন্ধে ধারণা দেবো, তাদের প্রপার্টি সম্বন্ধে ধারণা দেবো। তাহলে এর পরে কি কি সংখ্যা আসছে আমার? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আচ্ছা, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা কাকে বলে? তোমরা ছোটবেলায় পড়েছো যে যাদের উৎপাদক এক এবং সেই সংখ্যা, অর্থাৎ উৎপাদক কোটি, সোজা কথায় উৎপাদক কোটি দুটি, তাদের কি বলবো? মৌলিক সংখ্যা বলে। উৎপাদক এক হবে এবং সেই 2, 3, 5, 7, 11 ইটিসি। ঠিক আছে, এরপরও পাওয়া যাবে। তাহলে এইখান থেকে কোশ্চেন আছে যুগ্ম অর্থাৎ জোড় মৌলিক সংখ্যা বা যুগ্ম মৌলিক সংখ্যাকে 2। ঠিক আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে 2। বৃহত্তম মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা তো আরো পাবো আমি, এখানেও আসছে স্মলেস্ট লার্জেস্ট। যদি শুধু বলে ক্ষুদ্রতম 2, ঠিক আছে, আর বৃহত্তম বললে আমার সিএনডি এখানে। আর অসীম পর্যন্ত সংখ্যা আছে, আর অসীম পর্যন্ত সংখ্যা আছে মানে অসীম পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, তাইলে আমরা অনির্ণয় বলতে পারি। হ্যাঁ, এবারে নির্দিষ্ট করে যদি বলে দেই, ঠিক আছে, যে 2 অঙ্কের কত, 3 অঙ্কের কত, সেক্ষেত্রে আলাদা নির্ণয় করা সম্ভব, কিন্তু নির্দিষ্ট করে আমরা বলতে পারবো না যে মৌলিক সংখ্যা বৃহত্তম মৌলিক সংখ্যা কত, শুধু বৃহত্তম মৌলিক সংখ্যা আমরা অনির্ণয়। ঠিক আছে, এই গেল মৌলিক সংখ্যা। এরপরে আসছি আমি পরস্পর মৌলিক সংখ্যা। আমি কি বলছি, 3 নম্বর মডিউলে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় বিজোড় সংখ্যার যে পুরো প্রপার্টি আছে, যেমন স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, সমস্ত প্রপার্টি করালাম। ঠিক ডিটেলসে পুরো প্রপার্টি করাবো, যাতে তোমরা কোশ্চেনগুলো সলভ করতে পারো। পরস্পর মৌলিক সংখ্যা ইংলিশটি কি? কো-প্রাইম নাম্বার। কো-প্রাইম নাম্বার, ঠিক আছে। পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে? ধরো আমি দুটো সংখ্যা লিখছি, 4 লিখছি, একটু 9 লিখছি। এবার বলো তো, দুটো জিনিসের মধ্যে কি দেখতে পাচ্ছ? বলো আগে, এই দুটো সংখ্যা কি মৌলিক? ধরো এ, এই দুটো সংখ্যা কি মৌলিক? মৌলিক নয়। এই দুটো সংখ্যা, একটি মৌলিক, একটি নয়। ঠিক আছে, আরো উদাহরণ দিচ্ছি। এই দুটো সংখ্যা দুটোই মৌলিক। ভালো করে লক্ষ্য করো, এদের গসাগু কত? 4 আর 9 এর গসাগু কত? 4 আর 9 এর গসাগু কত? কত? 1। এরও গসাগু কত? 2 এর সাথে 1, 3 আর 5 এর 1। তাহলে এইখান থেকে আমার কি সিদ্ধান্তে আসা যায়? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যে এ বি দুটো সংখ্যা, ধরো তারা
সেই সংখ্যা দুটি কোনটি মৌলিক নাও না হতে পারে, ধরো এও মৌলিক নয় বিও নয়, অথবা দুটি মৌলিক সংখ্যা হতে পারে, অথবা একটি মৌলিক নয়, এবং তাদের পরস্পরের গসাগু কত হবে 1। তাহলে এখান থেকে পয়েন্ট একটাই যে দুটো সংখ্যার মধ্যে পরস্পর গসাগু যদি 1 হয় তাদেরকে আমি বলবো মৌলিক সংখ্যা। দুটো সংখ্যার মধ্যে যদি গসাগু 1 হয় তাদেরকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা বা কো-প্রাইম নাম্বার। তাহলে সেক্ষেত্রে দেখা গেল সংখ্যা দুটো মৌলিক নাও হতে পারে, সংখ্যা দুটো মৌলিকও হতে পারে, আবার একটা মৌলিক হতে পারে, আবার একটা মৌলিক নাও হতে পারে। এখানে একটি নয় 7 নেই নিয়েছি নাকি? 2 আর 9 সরি 7 দিয়ে হয়েছিল, এখানে 2 আর 9। মূল কনসেপ্টটা কি? সংখ্যা দুটোর গসাগু 1 হতে হবে। সংখ্যা দুটোর গসাগু 1 হলে সেই সংখ্যা দুটো পরস্পর মৌলিক বা কো-প্রাইম নাম্বার। ঠিক আছে, সেক্ষেত্রে দুটাই মৌলিক যদি না হয় তাও চলবে, দুটো মৌলিক হলেও চলবে, মানে এটার মানে কোনো কন্ডিশন নাই। ঠিক আছে, একটি মৌলিক আর অপরটি মৌলিক নয় তাও চলবে। ঠিক আছে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে বোঝা গেল। এরপর আসছে যুগ্ম মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার। বললাম যুগ্ম মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার। এদের মধ্যে কমন কি জিনিস আছে? 5 7, গ্যাপ কত 2, দুটোই কি পরস্পর মৌলিক, এও মৌলিক বিও মৌলিক। তাহলে যুগ্ম মৌলিক সংখ্যা কাকে বলে? সংখ্যা দুটি অবশ্যই মৌলিক হতে হবে এবং তাদের বিয়োগফল কত হতে হবে 2, তাদের আমি যুগ্ম সংখ্যা বলবো। ঠিক আছে, এখান থেকে যা কনসেপ্ট দেখ তোমার কনসেপ্ট এই ক্লিয়ার করে রাখতে হবে যে যুগ্ম মৌলিক সংখ্যা কাকে বলে। মিনিমাম 3টা উদাহরণ দিয়ে মাথার মধ্যে যেমন খেলে, যুগ্ম মৌলিক সংখ্যা তাদের গ্যাপ হতে হবে 2 আর তাদের সংখ্যা দুটো মৌলিক হতে হবে। কো-প্রাইম নাম্বার হলো, টুইন প্রাইম নাম্বার, দুটোরই কনসেপ্ট ক্লিয়ার হলো। এবারে যাই কোশ্চেন আসুক তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি ইজিলি কোশ্চেনটা হ্যান্ডেল করে আসতে পারবে, উত্তর করে আসতে পারবে সঠিক। ঠিক আছে, কি আসছে আমি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে কম্পাউন্ড কম্পাউন্ড নাম্বার বা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে আমি বলেছি যাদের উৎপাদক কি থাকবে যে কোনো দুটি। এখানে 2 এর অধিক উৎপাদক, মূল কনসেপ্টটা কি 2 এর অধিক উৎপাদক তাকে যৌগিক সংখ্যা বলে। এবারে 2 এর অধিক উৎপাদক তো যৌগিক সংখ্যা বলে, ঠিক আছে। এক এবং সেই আরেকটা আর কিভাবে বলা যায়, এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো অন্যান্য উৎপাদক আছে, সেই সংখ্যাগুলোকে আমি কি বলবো যৌগিক সংখ্যা বলবো। কি হতে পারে 4 6 8 9 10 12
পিটিসি। তাহলে ক্ষুদ্র যৌগিক সংখ্যা কি 4, স্মলেস্ট যৌগিক সংখ্যা 4, লার্জেস্ট আমরা নির্ণয় করতে পারবো? নির্ণয় করতে পারবো না, সি এন্ড ডি অনির্ণয়। আজকের টপিকের মূলত এখান পর্যন্ত থাকলো। মৌলিক যৌগিক এই দুটো পার্টের আবার ডিটেইলস প্রপার্টি আছে, পরের ক্লাসে যখন করা হবে মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, বাস্তব সংখ্যা হয়ে যাওয়ার পরে মূলত সংখ্যা, বাস্তব সংখ্যা এবং শূন্যের ধারণা। কালকের ক্লাস কি থাকছে? মূলত সংখ্যা, অমূলত সংখ্যা এবং শূন্যের ধারণা। তারপরে যে মডিউলের ক্লাসটা থাকবে সেখানে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হবে, তাদের ক্লিয়ার ডিটেইলস প্রপার্টি থাকবে। সেই প্রপার্টিগুলো এক্সাম ওরিয়েন্টেড প্রপার্টি থাকবে, কারণ এক্সামে অনেক কিছু কোশ্চেন আসছে ওই প্রপার্টি রিলেটেড। তাহলে ওই ক্যারেক্টারগুলো, আরে এই সংজ্ঞাটা তো জানি, আজকে আমি ইন্ট্রোডাকশন ক্লাসে শুধু এইটুকু বললাম, কিন্তু এর ডিটেইলস প্রপার্টি আছে। এই ডিটেইলস প্রপার্টিগুলো ধরো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। কি বললাম? ডিটেইলস প্রপার্টি হচ্ছে যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। এই চারটা জিনিসের উপর খেলা করে বললাম না, কোশ্চেন অনেক সময় দেয় না, এক্স ওয়াই দুটি যৌগিক সংখ্যা, দুটি যৌগিক সংখ্যার যোগফল অল হলো বা কন্ডিশন দিন দিল, দুটি যৌগিক সংখ্যার গুণফল এত দিন দিল, তাহলে কোনটা সিদ্ধ হবে হলো। সেই প্রপার্টি গুলো কোশ্চেনও কিছু করাবো, তার সাথে প্রপার্টি হবে। ঠিক আছে, ডিটেইলস ক্লাস হবে। আজকের ক্লাস এত ধরে পর্যন্ত থাকলো। পরের দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। কি বললাম? নেক্সট ক্লাসে কি দেখছে? মূলত সংখ্যা, অমূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা। প্রতিটা মূলত সংখ্যা কি, অমূলত সংখ্যা কি, তার ডিটেইলস প্রপার্টি প্লাস কিছু কোশ্চেন, এক্সাম সিটেটের পিআইকিউ কিছু কোশ্চেন থাকবে বা আদার্স স্টেটের কিছু পিআইকিউ কোশ্চেন। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাইলে।